আসসালামু আলাইকুম। প্রতি বছর পহেলা মে অনেক অনুষ্ঠান হয়, আমরা করি। আসলে আমরা গার্মেন্টস শ্রমিকরা পহেলা মে সম্পর্কে অনেক শুনেছি। আসলে আমাদের ভিতরের কথাগুলা অনেক অনুষ্ঠানে কারণগুলা ফুটে ওঠে না। আমরা অপরাধগুলা এখানে আমরা শুনি, প্রচার করি, কিন্তু কেন অপরাধগুলা প্রতিনিয়ত হয়েই যাচ্ছে এগুলা নিয়ে আমরা কথা বলি না। তো সেই ব্যাপারে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলবো। সেটা হলো, প্রতি বছরে আমরা দেখি যে এইগুলা নিয়ে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের ব্যানার তৈরি হচ্ছে শ্রমিক নেতারাই করতেছে। আমাদেরকে বুঝতে হবে, এই গার্মেন্টস সেক্টরে এত শ্রমিক নেতা কিন্তু আগে ছিল না, এখন অনেক শ্রমিক নেতা হয়েছে। এক প্রকার শ্রমিক নেতা আছে, তারা কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে ব্যবহার করতেছে। আপনারা জানেন 2023 সালে মজুরি আন্দোলন ছিল 23,000 টাকা সর্বনিম্ন। সেখানে বড় একটা দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করছে, হোটেল রেডিসনে বসে পঞ্চপাণ্ডব রানা প্লাজার দুর্নীতির সাথে জড়িত যে সমস্ত শ্রমিক নেতা, তারাই যুগে যুগের আগেও ছিল এই দুর্নীতির সাথে জড়িত। এবং এই 2023 সালে যে মজুরি আন্দোলন বিক্রি করার সাথে জড়িত, তারা কিন্তু সেই একই। আমি নাম বলে দিতে পারি, আমি সাহস করে নাম বলে দিতে পারি। আপনারা সবাই জানেন, জাতীয় গার্মেন্টস শ্রমিকের ফেডারেশনের সভাপতি আমিনুল হক আমিন, আমি বলে দিলাম, উনি 2023 সালে 23,000 টাকা মজুরি আন্দোলনের একবারে প্রধান কর্মকর্তা, তার নেতৃত্বেই আমাদের 12,500 টাকা বেতন দেওয়া হয়েছে। আর রানা প্লাজা শ্রমিকদের এই যে টাকা, এগুলো নেতাল বাহানা, এটা তো সরকারের তরফ থেকে থাকেই। আমরা তো নির্যাতিত হয়ে থাকি সবসময় মালিকের কাছ থেকে, এটা ঘোষিত, এটা সবাই জানি। আমরা শ্রমিকরা মালিক দ্বারা নির্যাতিত, কিন্তু শ্রমিক নেতাদের দ্বারা যে আমরা নির্যাতিত, এই কথা আমরা কেউ বলি না। কারোর সাহস হয় নাই এরকম স্টেজে দাঁড়িয়ে একজন নেতা আর একজন নেতার বিরুদ্ধে কথা বলার। তাই আমাদেরকে কি করতে হবে, এই স্থানে শ্রমিকদের অবস্থান নিতে হবে। আমি একজন শ্রমিক হিসাবে আমি বলবো আপনাদেরকে, এই স্থানে আপনারা আসেন। আর আমাদের অবস্থান এমন করতে হবে, দেখেন আমরা সব জায়গায় মার খাই, গার্মেন্টসে অনেক অনিয়ম আছে, অনেক নেতারা বলবে, অনেক শ্রমিকরা, আপনারা জানেন, আমার বলার কিছু নাই। কিন্তু এটা কেন? আমরা শুধু ইউনিয়ন ভিত্তিক একটা সংগঠিত সংগঠন করি, পরবর্তীতে কিন্তু আমাদের চাকরিও থাকে না, তারপরে কিন্তু মার খাওয়া লাগে, এলাকা ছাড়া হতে পারে। আমাদের কি করতে হবে, আমাদেরকে এমন ভাবে শক্তিশালী হতে হবে, শুধু ইউনিয়ন ভিত্তিক একতা হলে হবে না। ইউনিয়নের বাইরে যে আমরা জাতীয় রাজনীতিতে কিভাবে আসতে পারি, যেটা শুধু গার্মেন্টস ভিত্তিক না, শ্রমিক ভিত্তিক না, গার্মেন্টসের বাইরে, কারখানার বাইরেও আমাদের একটা শক্তি দরকার। তাই আমি বলবো, আপনারা আগের সবকিছু ভুলে যান। এই যে অভ্যুত্থান হয়েছে, দেখেন আমরা শ্রমিকরা কিন্তু অনেক জায়গায় জীবন দিয়েছি, আমরা মাঠে ছিলাম, আমাদের নাম কেউ বলে না, আমাদের অধিকারের কথা কেউ বলে না। অতএব আমরা শ্রমিক, আমরা আশা করি আপনারা এখন থেকে চেষ্টা করবেন যার যার এলাকায় কিভাবে রাজনৈতিক শক্তি অর্জন করা যায়, কিভাবে একটা রাজনৈতিক দল তৈরি করা যায়। তা না হলে আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো না। শুধু ইউনিয়ন করে, ইউনিয়ন তো লাগবেই কারখানায়, ইউনিয়ন টিকে রাখতে গেলে, আপনাকে ওই এলাকায় থাকতে গেলে, ওই এলাকার পাতি মাস্টার যারা আছে তাদেরকে মোকাবেলা করতে হলে আপনাদেরকে ওদের মতো শক্তিশালী হতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু এটাই বলবো, আপনারা যে এলাকায় বাস করেন, যে আপনাদের কারখানায় ইউনিয়ন সংগঠিত করেন এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানাচ্ছি। এটুকু বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপন ভাইকে। রিপন ভাই একটি সত্য কথা বলেছেন, আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে। আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হলে আমাদের মতো ঐক্য তৈরি করতে হবে, শ্রমিকদের সংগঠন করতে হবে, শ্রমিকদের একত্রিত হতে হবে। আমাদের দাবি আদায় করার জন্য আমাদেরকেই রাজপথে নামতে হবে।